আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি যদি ভাইয়া এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো এবং তুমি এই কবিতা থেকে তুমি সৃজনশীল আনসার করতে চাও বা যত ধরনের এমসিকিউ হোক তুমি সলভ করতে চাও, তাহলে এই কবিতাটা ভুলেও স্কিপ করবা না। কারণ এই কবিতাটা তুমি যদি এখানে আমার সাথে কন্টিনিউ করো, ইনশাআল্লাহ আমি বলতেছি এখান থেকে তোমার কি আসুক বলতো, সিকিউ আসুক বা এমসিকিউ আসুক, তুমি সব সলভ করতে পারবে এবং তুমি ভবিষ্যতে এই কবিতাটা আরেকজনকে পড়াইতেও পারবে। তো তোমাদের জুবাইর ভাই আর কথা বাড়াবে না ইনশাল্লাহ। এই যে থাম্বনেইলটা দেখতেছো, এখানে কিন্তু এই কবিতাটার অনেকটাই সাদৃশ্য। কিরকম ভাবে বলি তো, তোমাকে আমি একটু বলি এই কবিতার মানে কি। এই কবিতার মানেটা হচ্ছে, লক্ষ্য করো, যে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং স্নিগ্ধ আবহাওয়া ও অসাম্প্রদায়িক সম্পৃক্তি, শ্রমজীবী মানুষের ঘাম ও মাটির উর্বরতা অনুভব, মানে এই বিষয়গুলা কিন্তু ফুটে উঠেছে এই কবিতায়। ফুটে উঠেছে আরো যে নূহ আলাইহিস সালামের সময় যে বন্যা হয়েছিল বা প্লাবন হয়েছিল, সেই প্লাবনের পরে যেন আবার তারা একসাথে বসবাস করতে শুরু করেছিল, ঠিক এটা এখানে, যে বন্যার পরে মানুষ হিন্দু মুসলিম ভেদাভেদ বলে সবাই জাতি ধর্ম নির্বিশেষে আবার একসাথে তারা বসবাস করে, দুর্যোগ মোকাবেলা করে। তো এটাই এই কবিতা, এগুলো কিন্তু এই বিষয়গুলাই ফুটিয়ে তুলেছে, যে এখানে মূলত পরম সহিষ্ণুতা এবং মুক্ত উদার মনে নতুন চরে পাশাপাশি ঘর বাঁধে ও এবং সম্প্রীতির বন্ধনে সজীব হয়ে ওঠে। তো এই কবিতা কিন্তু এই বিষয়গুলা খুবই সুন্দরভাবে ফুটায় তুলছে। তো এই বিষয়টা কিন্তু আমি থাম্বনেইলে একটু ফুটায় তোলার চেষ্টা করছি যেন তোমাদের মনে থাকে, ঠিক আছে? তো এই কবিতাটা কে লিখছে? সুফিয়া কামাল, ঠিক আছে? এই যে কামাল শব্দটা কোথা থেকে আসছে তোমরা কমেন্ট করিও, ঠিক আছে? তো তোমরা কিন্তু এটার বিষয়ে কমেন্ট করবে অবশ্যই। এখন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কোনটা জানো? এই যে এটা, উদ্ধাত্ত, উদ্ধাত্ত পৃথিবী। এখন উদ্ধাত্ত পৃথিবী জিনিসটা কি বলতো? বলো বলো বলো। এই যে তোমরা চলো একটু এক্সপ্লেন আমরা করে আসি, হ্যাঁ? তো তার আগে আমি এই বিষয়টা একটু এক্সপ্লেন করব। তার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জানা দরকার আছে। যদি না জানো তাহলে তো হয় না। ঠিক আছে? তো এখান থেকে তুমি আসলে কি জানবে বলো তো? বেশি একটা ইম্পর্টেন্ট না এগুলা। তোমার বেশি একটা ইম্পর্টেন্ট এগুলা না। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, জনগণ তাকে জননী সাহসিকা মানে অভিধায় ভূষিত করেছেন। কি বলছে? এই যে জননী সাহসিকা, কি বলছি ভাইয়া? জননী সাহসিকা। আমার কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রেকর্ড হচ্ছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদম 5 স্টার, ঠিক আছে? 3 স্টার দিয়ে রাখতেছি। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। ওই যে 21 পদক, এগুলো তো অনেকেই পায়, তো এগুলো একটু গুরুত্বপূর্ণ না। সাজের মায়া, মায়ের কাছে উদ্ধাত্ত পৃথিবী, এটা তো মনে রাখতেই হবে। মন ও জীবন, মৃত্তিকার ঘ্রাণ, তো কেয়ার কাটা, স্মৃতিকথা, এগুলো তোমরা একটু মনে রাখিও, হ্যাঁ? 71-এর ডাই, এটা মনে রাখিও। এটা তোমাদের সাথে একটা ঝামেলা লাগবে। এই যে তোমার জাহানারা ইমামের আছে 71-এর দিনগুলি, আবার এই যে শেখ মুজিবুরের আছে 71-এর ডায়েরি, কি জানি আরেকটা ভুলে গেছে এই মুহূর্তে। 71-এর ডায়েরি, এটা কার লেখা বলতো? এটা মনে রাখতে হবে, এটা মাস্ট। এটা কারণ তোমার এই 71 শব্দ দিয়ে শুরুতে অনেকগুলো আছে, 3-4টা আছে, বুঝছো? যার কারণে এটা মনে রাখতে হবে, নাহলে কনফ্লিক্ট হয়ে যাবে। তো পাঠ পরিচিতিটা যদি না জানো তাহলে আসলে মূলত মানে ইয়া হবে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, পৃথিবী, উদ্ধাত্ত পৃথিবী, উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের আমার দেশ থেকে, মানে আমার দেশ কবিতাটি সুফিয়া কামাল রচনা সংগ্রহ থেকে সংকলন করা হয়েছে। এখন বলতে পারো যে উদাত্ত মানে এইটা কোন কাব্যগ্রন্থ থেকে রচিত হয়েছে বা সংকলন করা হয়েছে, বা তুমি যাই বলো না কেন, এটা হচ্ছে তোমার কি? উদাত্ত পৃথিবী। একদম কবিতায় এখনই আমরা চলে যাব একদম ভালো করে। এই যে আমরা একদম বর্ণনা দিয়ে দিছি দুর্যোগ মোকাবেলা ও মানব মানব মিলনের বিষয়টা, এবং এখানে কিন্তু সংক্ষেপে বলে দিছি যে বাঙালি সোনার বাংলা অসম্ভবকে মানে সম্ভব করেছে, বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে মাটির উর্বরতায় জন্ম দেয় সোনালী ফসল। চমৎকার এর আবহাওয়া ও সহনীয় রুদ্রতাপ, তাই এর মাঠ ভরে ওঠে সোনালী ধানে ও নানা বর্ণের ফলে এদেশের মানুষ শান্তিতে ঘর বেঁধে বাস করে। এটা তো বুঝলাম, কিন্তু দুর্যোগ মোকাবেলা করে না মানুষ। প্রাকৃতিক দুর্যোগের পর নতুন চর জেগে উঠলে এদেশের মানুষ অতি কষ্ট ভুলে পাশাপাশি ঘর বাঁধে। নদী যেমন সাগরে গিয়ে মিশে, তেমন এই দেশের মানুষ হৃদয়ের টানে একত্র হয়। শোষিত আর্তব্যতীতের পাশে দাঁড়িয়ে সেবা ও সাম্য প্রীতি বিনিময়ের মাধ্যমে এরা প্রতিদিন নবরূপে মেতে ওঠে। তুমি যদি জাস্ট এই কথাগুলো মনে রাখতে পারো, বিশ্বাস করো ভাইয়া, তুমি যদি এগুলা একটু সিকিউ, এইগুলা থেকে সিকিউ আসবে। সিকিউ উদ্দীপকটা কেমন হবে বলতো? এই যে একটা উদাহরণ দেওয়া থাকবে, তারা আবার জাতি ধর্ম নির্বিশেষে মিলাতে হয় কিনা। আবার ধরো ওই যে ধরো একটা দুর্যোগ হয়েছিল, দুর্যোগ হয়ে তারপর দুর্যোগ মোকাবেলা করছে, মোকাবেলা এটার সাথে এটা মিল আছে কিনা, কবিতার সাথে কতটুকু মিল আছে কিনা। তো এই বিষয়গুলো দিয়ে তো সিকিউ করে, তাই না? যে সাদৃশ্য এটা ওইটা, তো এইগুলা তোমরা একটু জানতে হবে। তো উৎসব মানে আমাদের ওই যে একদম মেইন পয়েন্ট,
নোট করে দিছি, প্রত্যেকটা কবিতায় আমরা নোট করে যেভাবে করে দিই। মূল চেতনা শুরু হয়েছে প্রকৃতিভীতি ও সম্প্রীতি, হ্যাঁ সম্প্রীতি আমরা দেখছি। আর ভাষার সৌন্দর্য হয়েছে মধুর বাংলা ভাষা, মধুর বাংলা ভাষা। তো এখানে কিন্তু একটা মধুর বাংলা ভাষা নামে একটা ইয়ে আছে, ঠিক আছে। এখন আমরা চলো একটু শব্দের অর্থ জেনে নিই। আচ্ছা ঠিক আছে, সূর্য ঝলকে মানে কি? সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত উদ্ভাসিত স্নিগ্ধ শিরত, মানে এই যে শরৎকালের যে শান্ত মনোরম যে ভাবটা, সেটাকে বলছে আর কি। ধান্য শীর্ষ মানে ধানের শীষ বা ধানের উপর, মানে উপর ভাগ, ঠিক আছে। আচ্ছা পরে হচ্ছে নুহের কিস্তি। নুহের কিস্তি হচ্ছে সেমিটিক বা পুরাণ বা অনুসারে মালা, ওই যে নোহ আলাইহিস সালামের যে কিস্তি বা নৌকা ছিল, আর না, এটা তো তোমরা যারা মুসলিম সবাই জানো, যারা অন্য ধর্মী তারাও জানো যে নোহ আলাইহিস সালাম আমাদের এক সময় নবী ছিল, বড় মানে অনেক আগের নবী ছিলেন। সে যখন মহাপ্লাবন হয়েছিল, একমাত্র সারা পৃথিবী ডুবে গেছিল পানিতে, তখন তার নৌকাতে যতগুলা প্রাণী বা মানুষ ছিল তারাই শুধু বেঁচে ছিল আর কি। তাদের মাধ্যমে পরবর্তীতে আবার জগৎ আবার মানে আমরা হইছি বা সব মানে ছড়াই হয়েছে, মানে সবকিছু প্রাণীর যা আছে বর্তমান পৃথিবীতে সবগুলো আবার ছড়াই গেছে এখান থেকে, ঠিক আছে। আর বার্তা তো বুঝোই, বার্তা মরমরে হয়েছে যে গাছের যে শুকনো পাতা, এগুলা পাড়া দিলে কেমন হয় বলতো? যে টাস টাস করে গুড়া গুড়া হয় না, ভাঙে না? তো ওইগুলাতে শুকনো পাতার উপর দিয়ে হাঁটলে কেমন শব্দ হয়, সেই শব্দটাকে বলতেছে মরমরে বা শুকনো পাতার খসখসে শব্দ বা গুঞ্জনা, ঠিক আছে। শান্তির কবুতর হচ্ছে যে আমরা কবুতর কবুতর কবুতর, সেই কবুতরকে এখানে বোঝাইছে শান্তির কবুতর, মানে শান্তির কবুতর। কবুতরকে শান্তির প্রতীক হিসেবে বলা হয়, যেমন না বিভিন্ন অনুষ্ঠানে, যে সরকারি অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে শান্তির প্রতীক হিসেবে কি এই যে কবুতর দেখো পায়রা উড়ায় না, দেখবা উদ্বোধন করতেছে পায়রা আকাশে উড়ায়, তো এই বিষয়গুলো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এই কবিতাটা কিন্তু এখানে দিছি, তবে এখানে কিছু কিছু লাইন আছে যেগুলো আমাদের অর্থ একটু চেঞ্জ, মানে আমরা পরিবর্তন করে দিছি, যার কারণে তুমি এখান থেকে, আমি তোমাকে পড়াবো না, আমি তোমাকে পড়াবো কোথা থেকে জানো? এই যে লক্ষ্য করো, আমি তোমাকে মেইন বই থেকে পড়াবো, হ্যাঁ। আমি কবিতাটা তোমাদেরকে মেইন বই থেকে তো পড়াবো, তো এইগুলা তো আমি তোমাকে বলেই দিছি। ওমেন্স ফেডারেশন ওয়ার্ল্ড ওয়ার শোকেস। আচ্ছা, এটা তুমি একটু ইয়ে করতে পারো, নোট করতে পারো, ঠিক আছে। এটা, হ্যাঁ, এটা তুমি একটু নোট করে নিও, ঠিক আছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার দেখা যায়। আচ্ছা দেখি তো, ক্লিয়ার দেখা যায় না, আর একটু বড় করবো, আশা করি দেখা যায়। উম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সূর্য ঝলকে, এক কথায় বলছে কি? সূর্য ঝলকে। আচ্ছা, সূর্য ঝলক বলতে এখানে কি বোঝাইতেছে বলতো? এই যে সূর্যের যে ঝলক, সেই ঝলক বলতে এখানে কি বোঝাচ্ছে বলো? হ্যাঁ, সূর্য মানে সূর্যের আলোতে, সূর্যের রোদের আলোতে মৌসুমী ফুল ফোটে। মৌসুমী মানে কি? এই যে যখন যেই ফসল ফলে আর কি, যেমন শীতকালে এক ধরনের ফসল ফলে, গরমের সময় এক ধরনের তরকারি থাকে, তো এটাই আর কি, মানে ঋতুভিত্তিক ফসল বা ফুল ফল। তো ঋতুভিত্তিক আর কি ফুল ফুটে, স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লোটে। এই যে স্নিগ্ধ মানে কি, একদম সবুজ শ্যামল, মানে কোমল আর কি, কোমলতা প্রকাশ হচ্ছে শরৎকালের যে কোমল যে পরিবেশ, মানে ধরো আকাশের যে নীল একটা ছায়া থাকে, কিন্তু দেখবা এই হালকা মেঘ, ঝিরিঝিরি মেঘ আকাশে উড়ে যাচ্ছে, অথবা একদম শান্ত একটা পরিবেশ থাকে, বৃষ্টিও তেমন হয় না, তখন কি একটা প্রকৃতির অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো স্নিগ্ধ শরৎ আকাশের ছায়া লোটে। তো পরে মাঠ ভরা ধান ও শীষ পড়ে দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে। এখন বলছে কি যে পরে মাঠ ভরা ধান্য শীষ পড়ে, এই যে ধান্য শীষ বলতে কি, ধানের যে শীষ, মানে ধানের শীষের উপরের অংশে কি পড়ে বলতো? সূর্য ঝলক পড়ে দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে, মানে দেশের মাটিতে উপরে মানুষের ঘরে ঘরে। আমার দেশের মাটিতে আমার প্রাণ। এখন এই যে এই কথাটা কিন্তু একরকম হয়েছে, এখন কিন্তু আরেক ধরনের কথা বলতেছে, বলো যে আমার দেশের মাটিতে আমার প্রাণ। এটা তো জানো, আমার দেশের মাটিতে মানে আমার প্রাণের নীতি। নীতি মানে কি? প্রতিদিন। লবে মানে কি? লাভ। লবে মানে কি? লাভ, নবজীবনের সন্ধান। আমার দেশের মাটিতে আমার প্রাণ, নীতি লবে নবজীবনের সন্ধান। এখানে প্লাবনের নোহের কিস্তি ভাসে, শান্তি কপুত ভার্তা লইয়া আসে। এখানে এই যে প্লাবনের যে কিস্তি, মানে কি বলছে? এই যে প্লাবনের নোহের কিস্তি, প্লাবন মানে কি? বন্যা বা মহাপ্রলয় ছিল না, এই যে মহাপ্রলয় তো বলা যায় না, বাট যে বন্যা ছিল আসলে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসে যখন, এই যে আমি একটু আগে বলছি যে নূহ আলাইহিস সালাম, এটা হচ্ছে কিন্তু একটা ঐতিহাসিক একটা ইয়া দিছে তোমাকে এখানে, ঐতিহাসিক একটা রূপক ইউজ করছে এখানে। কি বলতেছি ভাইয়া? ঐতিহাসিক একটা বিষয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক বিষয়, ঐতিহাসিক বিষয় এই কবিতার, ঠিক আছে।
প্লাবনে নোহের কিস্তি ভাসে, শান্তি কপুত বার্তা লইয়া আসে। এখানে প্লাবনে নোহের কিস্তি ভাসে মানে যখন এই যে তার দেশ আমার দেশে যখন এই ধরনের বন্যা আসে, কি বলছি, এই ধরনের বন্যা আসে, তখন তারা কি করে মূলত যে সবাই এক হয়ে যায়, সবাই এক হয়ে ওই দুর্যোগের মোকাবেলা করতে এগিয়ে আসে। তখন নূহ আলাইহিস সালামের নৌকা যেরকম ভাসে, ঠিক তারাও এইভাবে টিকে থাকার চেষ্টা করে এবং তারপর কি শান্তির কবুত মানে বার্তা নিয়ে আসে, মানে শান্তির বার্তা নিয়ে আসে। বুঝতে পারছো কিসের, এখানে কবুতরটাকেও একটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। জেগেছে নতুন চর, তারপর কি জেগেছে নতুন চর, মানে এই যে চর বলতে কি বলতো, জেগেছে নতুন চর, সেটা হচ্ছে তোমার এই যে তোমার যখন বন্যা বা জলোচ্ছ্বাসের পরে তখন এই যে নদীর যে এক পার ভাঙে আরেক পার গড়ে না, তো যেই পার ভাঙে আর নতুন পার গড়তেছে পলি দিয়ে, সেই পারটাকে বলতেছে নতুন পলি দিয়ে গড়ে ওঠা, পলি দিয়ে আচ্ছা পার, ঠিক আছে, পার মনে হয় বানান হয়েছে কিনা খেয়াল নেই। আচ্ছা ঠিক আছে, সেই চরে ফের মানুষের সব পাশাপাশি ঘর বাঁধে। এখন লক্ষ্য করছো, এই যে দুর্যোগ আসছে, দুর্যোগ আসলে তারা সেটাকে মোকাবেলা করলো একসাথে, সেই নদীতে আবার কি করছে, সেই চরে ফের মানুষেরা সব পাশাপাশি ঘর বাঁধে। এখন এই যে দুর্যোগ গেল, তারপর কি সেটা যেই ধরনের মানুষ হোক, সে হিন্দু, সে মুসলিম, সে খ্রিস্টান, সে বৌদ্ধ, সেটা দেখার বিষয় নাই। আবার কি করে সেই নতুন চরে আইসা সবাই, ধরো এটা একটা নতুন চর আসছে, চরের মধ্যে যে এই পাশে আবার হিন্দু মুসলিম বৌদ্ধ, তারা কি করে মূলত সবাই এখানে ঘর বাঁধে, ঠিক আছে, এইরকম ভাবে আর কি সবার ঘর বাঁধে, সবাই শান্তিতে আবার সুখে দুঃখে মিলেমিশে থাকে আর কি। নব অঙ্কুর জাগে, এখন কি বলতেছে, নব অঙ্কুর জাগে। নব অঙ্কুর বলতে যে নতুন চারা যেভাবে জাগে আর কি, নতুন চারা গাছ যেভাবে জাগে প্রতি দিবসের সূর্য আলোকে অন্তর অনুরাগে, প্রতি মানে প্রতি নব অঙ্কুর জাগে মানে প্রতি যে নতুন চারা যেভাবে জেগে ওঠে, ঠিক সেইভাবে প্রতি দিবসের মানে প্রতিদিনের সূর্য আলোকে অন্তর অনুরাগে। অন্তর অনুরাগে বলতে কি বলতো, এই যে অনুরাগ মানে কি একদম হৃদয় থেকে ভালোবাসা, হৃদয় থেকে ভালোবাসার মাধ্যমে প্রতিদিন মানে সূর্য আলোকে, ঠিক আছে। নবরঙ্কর জাগে প্রতি দিবসের মানে প্রত্যেক দিনের সূর্যের আলোতে তাদের ভালোবাসা আবারও বেড়ে যায়, নতুন করে আবারও জেগে ওঠে। বুঝতে পারছো, আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘাম। এখন এই যে এতক্ষণ কিন্তু এক ধরনের বাক্য ছিল, এখন কিন্তু আরেক ধরনের আছে। এতক্ষণ কি বলছিল, যে মূলত এক ধরনের কাহিনী ছিল জীবন সংগ্রাম, এখানে কিন্তু আবার নতুন ধরনের একটু লাইন চলে আসছে। আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘ্রাণ। এখন বলতেছে আমার দেশের মাটিতে আমার প্রাণের ঘ্রাণ, মানে আমি এই দেশের মাটিতে একদম ভালো মানে তার যে দেশের অস্তিত্ব, সে যে কবি যে দেশের অস্তিত্বে গাথা, মানে তার যে অস্তিত্বে গাথা সেটা এখানে ফুটাই তুলছে। গৌরবময় জীবনের সম্মান, আমার দেশের মাটিতে মেশানো আমার প্রাণের ঘান, গৌরবময় জীবনের সন্তান, মানে এই দেশের মাটিতেই আমার মানে অস্তিত্ব, এবং এই দেশের মাটিতে মূলত আমার মানে থাকায় মানে হয়েছে আমার কি সবচেয়ে গৌরবের জায়গা আর কি, এই দেশটাই গৌরবের জায়গা, গৌরবময় জীবনের সম্মানটা হচ্ছে এখানেই মূলত। প্রাণ স্পন্দন কি বলে লক্ষ্য তরুর করে, প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুর করে জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে। এখন প্রাণ স্পন্দনে, প্রাণ স্পন্দন তো বুঝোই, মানে যে জীবনের যে স্পন্দন সেটা লক্ষ্য তরুর করে, লক্ষ্য তরু বলতে লক্ষ্য চারা গাছ, লক্ষ্য চারা গাছ, লক্ষ লক্ষ জীবন প্রবাহ সঞ্চারী মর্মরে, মানে মর্মর তো বুঝো এই যে এর ধ্বনিটা, যে পাতা যখন শুকনো পাতার যে একটা ধ্বনি, মানে এটার উপরে যে পাড়া নাড়াচাড়া করলে যে ধ্বনি হয়, বা এটার উপরে ধরো তুমি হাইটে গেলে যে ধ্বনি হয়, সেটার কথা বলতেছে এখানে, যে সেই ধরনের মানে সঞ্চয় করে প্রাণ স্পন্দনে, মানে হৃদয়ের যে স্পন্দন মানে যে বেড়ে মানে সেই স্পন্দন লক্ষ্য তারা, লক্ষ্য ধারা মানে লক্ষ্য চারা গাছ যে শব্দ করে মূলত, তাদের যে মানে জীবনের যে একটা শব্দ, মানে এই যে পাতার যে একটা শব্দ, সেই শব্দের কথা এখানে বলছে, তারা মূলত এইভাবে বেড়ে ওঠে, এটার কথা এখানে উল্লেখ করা হয়েছে আর কি। এখন তোমাদের এই কবিতার লাইনগুলো একটু তোমরা একটু ভালো করে না পড়লে, মনোযোগ না দিলে বুঝবা না। তো আরেকটু এখন লক্ষ্য করো আমরা, কোথায় ছিলাম, গৌরব জীবনের সঙ্গে। আচ্ছা, 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 জীবন প্রবাহ সঞ্চারী, আচ্ছা এটা পড়ছে, বক্ষে জাগায় আগামী দিনের আশা, আমার দেশের এ মাটি মধুর মধুর আমার ভাষা। এখন এই যে দুইটা লাইন কিন্তু আবার নতুন নতুন রকম, মানে প্রত্যেকটা দুইটা করে লাইন কিন্তু নতুন নতুন অর্থ বহন করে। লক্ষ্য করো, বক্ষে জাগায় আসা মানে বক্ষে বলতে বুঝো আমাদের বুকে, মানে আমাদের বুকে মা হৃদয়ে আমাদের বুকে, ঠিক আছে, বক্ষে বা
বুকে জাগায়ের আগামী দিনের আশা, ভবিষ্যতের আশা, মানে নেক্সট দিনের আশা আমাদের বুকের জাগায়া তোলে। জাগায়া বলতেছে কি যে আমার দেশের মাটি, আমার মাটি মধুর, মানে আমার দেশের মাটিটা হচ্ছে একদম মধুর মতো, মানে কি মধুর সাথে তুলনা করা হয়েছে। মধুর আমার ভাষা, মধুর আমার ভাষা। এখানে কিন্তু একটা হচ্ছে মাটি, এবং মাটি হয়েছে মধুর, আর দুইটা হয়েছে ভাষা মধুর, মানে কি মাটি মধুর সাথে তুলনা করা হয়েছে, আর হচ্ছে আমাদের যে বাংলা ভাষা, ঠিক আছে, আমাদের বাংলা ভাষাটাকে মাটির সাথে তুলনা করা হয়েছে, মানে কি মধুর সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে, এটা বুঝতে হবে। তারপর কি, হুম হুম হুম, তোমরা কিন্তু নোট করতে হবে, না নোট করলে কিন্তু এই যে এগুলা কিন্তু আর থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এখন লক্ষ্য করো, নদীতে নদীতে মিলে হেতা, হেতা মানে কি বলতো, এখানে, এখানে কি করছে ভাইয়া, এখানে ধাই মানে কি ধরে চলে, ধাই মানে কি একদম চলনসই আর কি, চলে আর কি, নদীতে নদীতে মিলে। এই যে নদীতে নদীতে অনেক রকমের নদী আছে, এক নদী আরেক সাথে নদীর সাথে মিলে যায়, যেমন কি এদিক থেকে আসছে একটা নদী, এদিক থেকে আসছে একটা নদী, এদিক থেকে আসছে আবার এখানে মিলিত হয়েছে, ঠিক আছে, এইভাবে গিয়ে ওরা আবার আরেকটা সাগরে, বিশাল সাগরে গিয়া মিলিত হয়েছে, ঠিক আছে, এইভাবে আর কি। তো নদীতে নদীতে এসে কি করছে, মিলে হেতা গিয়ে ধাই সাগরে, মানে ধাই মানে কি এই যে মিলছে, মিলে গিয়ে আবার কি একসাথে হইয়া, তা আবার চলো নদীর দিকে চলমান, মানে চলমান, ধাই মানে কি চলে চলে আর কি, সাগরের পানে, সাগরের দিকে চলে। তো মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে আবার এই ঠিক সিমিলারলি কি হয় বলতো, মানুষে মানুষেও মিলে যায়। এই যে বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে সবাই তোমরা জেগে উঠছো, জেগে মানে একসাথে একটা নদীর চরে আবার নতুন করে বাধা মানে কি বলে বাস বাস করার জন্য তো কি করছো, ঘর বাঁধছো, ঠিক এরকম আর কি, যে মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে, মানুষও ঠিক এরকম ভাবে প্রাণে প্রাণে মিলে যায় আর কি। মানে এখান থেকে নতুন আবার নতুন, এই দুইটা লাইন কিন্তু একরকম ছিল, আবার নতুন কিন্তু শুরু হচ্ছে, লক্ষ্য করো, চন্দ্র সূর্য করে মৌসুমী ফুলে অঞ্জলি ভরে, আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে। এখন এই তিনটা লাইন কিন্তু একরকম, মানে এই তিনটা লাইন একটা অর্থ প্রকাশ করছে, চন্দ্র সূর্যের আলোতে মৌসুমী ফুল, এই যে মৌসুমী তো বলছিলাম যে ফসল, এই যে তোমার যখন সিজনাল ফসল হচ্ছে যেটাকে বলি আমরা, যেমন শীতকালে টমেটো ওইটা, মানে পালং শাক ওইটা ওইটা তোমার ফুটে না, আবার কি গরমের সময় কি এই যে সিসিঙ্গা, ঢেঁড়স, মানে এই যে লাস্টের দিকে গরম আসার আগ মুহূর্তে ঢেঁড়স থাকে, তো এটাই আর কি। আবার এখন কি চলতেছে, কাকরোল আছে অনেক, আবার কি আছে, সিসিঙ্গা আছে, তোমাদের এলাকায় জানি কি বলে ধুন্দুল বা পটল, এগুলো আছে। তো এগুলা কি বলতো, মৌসুমী ফসল। তো এই ঠিক সূর্য চন্দ্র করে, সূর্য চন্দ্রের আলোতে মৌসুমী ফুলে অঞ্জলি ভরে ভরে, মৌসুমী ফুলে, মৌসুমী মানে ফুলে অঞ্জলি ভরে ভরে, অঞ্জলি বলতো কি, এই যেভাবে আমরা হাতে দেই না, সিন্ধু যারা আছে মূলত অঞ্জলি দেয় না, এই যে হাতে দুই হাতে বেড়াই কেমন হতো এক করা আর কি, বুঝছো, ঠিক এরকম ভাবে সন্ধ্যা সূর্য আলো দিতেছে, সেই আলোতে মৌসুমী ফুলে ভরে ভরে আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে, বা আমাদের দেশের মাটিতে মূলত গর্বে, মানে তাদের ইয়াতে আমরা মূলত হাসি আর কি, বুঝছো, তারা মানে হাসে। সূর্য ঝলকে, সূর্যের মানে রোদের ঝলকে, রোদের আলোতে জীবনের ডাক আসে, সেই ডাকে দেয় সারা, জীবনের ডাকে নতুন করে বাঁচার আশা ফুটে ওঠে আর কি, নতুন করে বাঁচার আশা জেগে ওঠে, সেই ডাকে দেয় সারা, মানে আমরা সেই ডাকে দেয় আবার জীবন সারা, সেই ডাকে জীবন দেয় সারা নদী। এরপর লক্ষ্য করো নতুন দুইটা লাইন আসছে, লক্ষ্য করো এই যে দুইটা লাইন কিন্তু নতুন, এখন আবার নতুন কথা আসতেছে, নদীর প্রান্ত, নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা, নদী প্রান্তর পার হয়ে আসে মিলিত সবার শনে। এখন এই যে দূর দূরান্ত থেকে সব ধরনের মানুষ আইসা কি করে মূলত এই নতুন জীবনের মানে যে আশা যে ডাকে, সেই ডাক আসে, সেই ডাকে তোমার কি নদী প্রান্তর, মানে নদী প্রান্তর বলতে কি বলতো, নদী ও ফসলের মাঠ, ঠিক আছে, নদী ও ফসলের মাঠ, নদী ফসলের, নদী ও ফসলের মাঠ মিলিত সবার শোনে, আমার দেশের মানুষেরা সবে মুখ, আমার দেশের মানুষেরা সব, সবে মানে কি সব ধরনের মানুষ মুক্ত উদার, মানে কি একদম উদার, নরম মন, মানে কি এই যে দেখো না, সবাইকে বিলিয়ে দেওয়ার প্রবণতা কি, যেমন দানশীল, উদার, মানে একদম কৃপণ আর কি এরকম, মুক্ত উদার মনে, আর্থ ব্যতীত, আর্থ মানে যারা কষ্টে আছে, আর্থ ব্যতীত সুধী গুণীজন পাশে, সুধী গুণীজন কারা, সুধী গুণীজন মানে গুণীজন তো বুঝোই, মানে যার গুণ আছে অনেক এরকম, সুধী বলতে কি জ্ঞানী, জ্ঞানী অর্থ কিন্তু লিখে নিও, ঠিক আছে, জ্ঞানী, সেবা সাম্য প্রীতি, সেবা তো বুঝোই সেবা করা, সাম্য মানে হচ্ছে সমতা, প্রীতি বলতে ভালোবাসা বিনিময় আসে। এই যে আর্থ ব্যতীত সুধী গুণীজন পাশে, মানে আর্থ ব্যতীত, এই যে আমাদের দেশে, আমার দেশের যে মানুষ সবাই মুক্ত উদার মনে, মানে একদম কোনো ধরনের ভেদাভেদ
ভেদাভেদ রাখে না। তারা কি করে মূলত মুক্ত উদার মনে আর্ত ব্যতীত যারা আছে তাদেরও পাশে দাঁড়ায়, কারা গুণীজন পাশে সেবা সাম্য প্রীতি বিনিময় আসে। তারা সবাই কি করে একে অপরের সাথে কি করে বলতো, সেবা সাম্য, সেবা করে একে অপরের, সাম্য মানে সমতা আছে তাদের মধ্যে, কোনো ভেদাভেদ নাই, আবার প্রীতি ভালোবাসাও আছে। বুঝতে পারছো? এখন লক্ষ্য করো আমরা আরেকটা নিচে কি আছে দেখি। আচ্ছা, প্রায় শেষ। সেবার সূর্য আলোকে আবার এদেশে হাসে। ঠিক আছে, নীতির নবরূপে ভরে ওঠে মন আশ্বাসে। নীতি, সূর্য আলোকে আবার এদেশে। এখন তুমি বলতে পারো নীতি তো ওই যে একটু আগে পড়াইছিলাম যে কি নীতি মানে কি বলতো, প্রতিদিন। সূর্য আলোকে আবার এদেশে হাসে, এদেশে হাসে। এই যে তোমার এত, এই যে এই তিনটা কাহিনী একবার লিখলাম মিলিত সবার, এই যে লক্ষ্য করো, এই যে এই তিনটা লাইন, তারপরে এটা কিন্তু নতুন দুইটা লাইন আসছে, নতুন দুইটা লাইন। এখন সূর্য আলোকে আবার এদেশে হাসে, নীতি নবরূপে, নীতি কি নবরূপে মানে কি নতুন রূপে ভরে ওঠে, মানে কি একদম ভরে ওঠে জীবনের আশ্বাসে। জীবন আশ্বাস বলতে কি আশা, আশা আশা আশ্বাস মানে কি সূর্য আলোকে, এই দেশের সূর্যের আলোতে, প্রতিদিনের সূর্যের আলোতে নীতি প্রতিদিন নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাসে, জীবনের আশ্বাসে। তো এটাই আর কি ছিল, যে অলরেডি তোমাদের এই বিষয়গুলো আমরা নোট করে দিছি। তোমাদের বই তো মেন বই তো পড়বা ইনশাল্লাহ। তো এই ছিল আর কি আমাদের তো এটা তো, চলো আমরা একটু আবার ব্যাক করি। তো কবিতাটা তো মোটামুটি আমরা পড়লাম, তোমরা মেন বই দাগায় নিও। এখন এই যে আমাদের কবিতার যে সংক্ষিপ্ত মূল ভাব, দেখি রেকর্ডটা হচ্ছে কিনা। আমাদের কবিতার যে মূল ভাব, কবি সুফিয়া কামাল মাতৃভূমির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, স্নিগ্ধ ঋতু প্রকৃতি ও কৃষিভিত্তিক জীবনের মহিমা তুলে ধরেছেন। প্লাবনের মতো প্রাকৃতিক বিপর্যয় পেরিয়ে বাঙালি যেভাবে নতুন আশার চরে, মানে কি বলছে, নতুন আশার চরে আবার ঘর বাঁধে, তা তাদের অপরাজয় জীবন স্পৃহার প্রতীক। নদী যেমন সাগরে মেশে, তেমনি এদেশের সাধারণ গুণীজন মুক্ত উদার মনে সেবা সাম্য ভালোবাসার মাধ্যমে একতাবদ্ধ হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলে। দেখছো এত সুন্দর করে নোট লিখে দিছি, আর কি লাগে। এখন এই যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি এখানে নোট করে রাখতে পারো। প্রকৃতির সৌন্দর্য, মাটির টান, ধানের শীষে সূর্যের আলো, স্নিগ্ধ শরৎ, মাতৃভূমির মধুরূপ, মাটির সাথে প্রাণীর যে অবিচ্ছেদ্য মেলবন্ধন, দুর্যোগ জয় ও পুনর্জাগরণ, মোহের কিস্তি ও এই যে নতুন চর, নতুন রূপকে প্রাকৃতিক প্রলয়ে সামলে মানুষের পাশাপাশি বেঁচে থাকার যে লড়াই, স্পৃহা, যে এটাও ফুটে উঠছে। ঠিক আছে না? তিনটা নোট কিন্তু আমি তোমাকে বলে দিলাম, সেবা সাম্য অসাম্প্রদায়িক, এই তিনটা থেকে কিন্তু সিকিউ আসতে পারে, এই তিনটা পয়েন্ট থেকে সিকিউ আসতে পারে। ঠিক আছে, ভিন্নতা বলে প্রাণে প্রাণে একাত্ম হওয়া এবং আর্থ ব্যতীতের পাশে মুক্ত উদার মনে সেবা ও বিনিময়। দেখছো একদম তিনটা মেইন পয়েন্টই কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি কবিতার যে তিনটা মূল পয়েন্ট আসছে। এখন চলো আমরা ঝটপট কিছু এমসিকিউ সলভ করি। আমার দেশ কবিতাটি সুফিয়া কামালে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একদম না দেখে বলো তো, উদাত্ত কি পৃথিবী। তোমরা সবাই জানো যে উদাত্ত পৃথিবী। এখন গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলনে অসাম্য অবদানের জন্য কবি সুফিয়া কামাল কি উপাধি দেওয়া হয়েছিল? জননী সাহসিকা। একদম ঠাড়া মুখস্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোহের কিস্তি বলতে কবিতায় প্রধানত কিসের উপর নির্দেশ করা হয়েছে বলতো? মহাপ্লাবনের জীবন রক্ষাকারী নৌকা না বলতো? 100%। যদি উত্তরগুলো দেওয়া এখন। আমার দেশ কবিতায় শান্তি কবুত হিসেবে কিসের বার্তা নিয়ে আসে বলতো? শান্তি কবুত কিসের বার্তা বলতো? শান্তি ও পুনর্জাগরণের বার্তা না? এই যে সংগ্রাম, এই যে সাধারণ মানুষের সংগ্রাম, সেই সংগ্রামের বার্তা, মানে সংগ্রাম শেষে আবার সবাই একসাথে মিলিত হয়ে যে জীবন গঠন করে, সেটার বার্তা না বলতো? প্রাকৃতিক দুর্যোগ বা প্লাবনের পর মানুষ কিভাবে নতুন করে বাস করতে শুরু করে, নতুন চর বা পাশাপাশি ঘর বেঁধে না বলতো? এই যে এটাই তো সঠিক, তাই না? আমার দেশের মাটি ও মধুর, আমার দেশে মাটি মধুর, মধুর আমার ভাষা চরণটিতে প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? জায়গা বলো। অহংকার ও বড়াই, ভ্রমণ পিপাসা, অকৃত্রিম দেশপ্রেম ও ভাষাপ্রীতি না বলতো? বাংলা ভাষার প্রতি ভাষাপ্রীতি না? কবি সুফিয়া কামাল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটা খুবই কম ইম্পর্টেন্ট, বাট তোমরা একটু হালকা জেনে নিতে হবে। এটা কেন অ্যাড করছি বলতো? যদি এসে যায় তখন কি করবা? একটা এমসিকিউ তোমার থেকে মিস হয়ে গেল, মানে তুমি 29 নাম্বার পাচ্ছ। তো 29 নাম্বার যেন না পাও, সেই কারণে তুমি অবশ্যই কি করবা, মানে যেন মনে রাখতে পারো। যেমন এটা তো হবেই না, তুমি বুঝতে পারছো। তুমি যদি একবার পড়ো, এটা হচ্ছে তোমাকে কাজী নজরুল ইসলামের, তুমি তো এটা হবেই না, এটাও হবে না। তো তুমি যেন পারো মোটামুটি। এটাও 1901 মনে হয়, যত এটা তোমার একদম ক্লিয়ার বাসতেছে না, বাট 1901 মনে হয়। আচ্ছা তুমি একটু এটা মিলাই নিও বই থেকে। হ্যাঁ, কবি সুফিয়া কামাল মুক্তি যুদ্ধ ভিত্তিক স্মৃতি কাতরমূলক কোনটি? 71-এর ডায়েরি। এই যে বলছিলাম না সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছিলাম না? হ্যাঁ, তার লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছিলাম কিনা? দেখছো
দেখছো কিনা বলো? আমার দেশ কবিতায় দেশের মানুষ আর্থ ব্যতীতের পাশে কিসের আশায় দাঁড়ায় বলতো? কিসের আশায় দাঁড়ায়? এই যে গুরুত্বপূর্ণ কথা, কিন্তু কিসের আশায় দাঁড়ায় বলতো? অর্থ উপার্জনের, খ্যাতির আশা। দেখছো এই যে সেবা, সাম্য, প্রীতি বিনিময়ের। দেখছো কি সুন্দর! মানে এমসিকিউ গুলো তোমরা যদি পড়ো, কবিতা অনেক কিছু তুমি বুঝে যাবে। নদীতে নদীতে মিলে হেতা গিয়ে ধায় সাগরের পানি, এর মাধ্যমে প্রকাশ পেয়েছে কি? প্রকাশ পেয়েছে মানুষের প্রাণে প্রাণে একাত্র সম্প্রীতি। তো এই ছিল আমাদের আজকের কবিতা। এখন তোমাকে কিছু ইম্পর্টেন্ট হোমওয়ার্ক দিব না? হ্যাঁ, অবশ্যই হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক কি? তুমি ইউটিউব থেকে দেখো বা ফেসবুক থেকে দেখো, কোথা থেকে দেখো আমি জানি না, এই ক্লাসটা তুমি যখন দেখবা তখন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে অবশ্যই নোট পোস্ট করবা। মানে তুমি অবশ্যই নোট স্যারকে ট্যাগ করে, তোমাদের ভাইয়ার নাম কি বলতো? এমডি জুবাইর আহমেদ, নোট পোস্ট করবা। আর তোমাদের পোস্ট করলে কি উপকার হবে সেটা আমি জানো, কারণ সবার পোস্ট গুলো আমি দেখি তোমরা কতটুকু কিভাবে লিখতেছো। যেমন এই যে একটা স্টুডেন্ট বলছিলাম যে, তুমি যদি সেই স্টুডেন্টরা কিছু মনে করিও না, তোমার উদাহরণ দিতেছি না তোমাকে, যেমন খ আর ক তুমি যে লেখছো, আবার ঘ ধরো আরেক স্টাইল লেখছো, ঘ আবার স্টাইল লেখছো। তো এই লেখার যে স্টাইলটা তুমি যদি না জানো, তাহলে তুমি 100% ভালো লেখেও সেম লেখা দেখবা তুমি একজনে লিখে পাইতেছে কত? 10, আর তুমি পাইতেছো 7। তুমি যেন 7 না পাও, সেই ক্ষেত্রে আমি এই চাষকে এই জন্যই বলি যে তুমি নোটগুলো পোস্ট করে তোমাকে অবশ্যই আমি ধরো কোনো কমতি থাকলে, তোমার লেখার মধ্যে কোনো কমতি থাকলে অবশ্যই আমি তোমাকে হেল্প করবো, এবং এই বিষয়ে তুমি যেন ফুল মার্কস পাও তোমাকে বলে দিব যে এইভাবে এইভাবে লেখো। তো নোটগুলো পোস্ট করিও। কি লিখবা? সিকিউ। কোথা থেকে? মেইন বই। আমরা এটা সবচেয়ে মানে গুরুত্ব দিই না, আমি এই জন্য বলি যে মেইন বুকের সিকিউ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ইয়ে থাকে সিকিউ। মেইন বুকের একটা কনসেপ্ট, মানে এটা তুমি যে পড়ো অনেক কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে মেইন বুকের সিকিউ, ঠিক আছে? তারপর গাইড বা টেস্ট পেপার থেকে, বা টেস্ট পেপার থেকে এমসিকিউ গুলা, ঠিক আছে? এই ছিল আর কি সবাই। তারপর এই যে নোটগুলা আজকে কবিতা যে পড়লাম, এই কবিতার নোট, কবিতার নোট, এই সবগুলা কি করবা তুমি? আজকে জমা দিবা, ঠিক আছে? জমা দিবা ইনশাল্লাহ। তো ভালো থেকো সবাই, নবীর উপর দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।